আপনি ভেতরে যেতে পারবেন না, ভেতরে যাওয়া নিষেধ আছে। আপনি এখানেই দাঁড়ান, আপনাকে এখানেই অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ। কোথায় নম্রতা মা? হে উপরওয়ালা, কি হলো? ও ভালো আছে তো? নম্রতা, প্লিজ ওপরওয়ালা, প্লিজ নম্রতার যেন কোনো ক্ষতি না হয়। আপনি এই পেপারসে সাইন করে দিন যে পেশেন্টের যদি কিছু হয়ে যায়। না, কিচ্ছু হবে না ওর। আপনি ওনার উডবি হাজবেন্ড? হ্যাঁ। ও এখন কেমন আছে? এখন কিচ্ছু বলা যাচ্ছে না, অনেকটা ব্লাড লস হয়েছে। নম্রতা কেমন আছে বাবা? ও ঠিক নেই, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। রক্ত? কিছু হবে না, ভরা থাক। ওর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইসব আমার জন্য হয়েছে। নম্রতা আজ এই অবস্থায় আমার জন্য হচ্ছে সব। নম্রতার এই অবস্থার জন্য আমি দায়ী। আমার জন্য হচ্ছে সব। সামলাও নিজেকে। আমার জন্য হিয়া, হচ্ছে নম্রতার এই হিয়া, অবস্থা। আমি দায়ী, আমি দায়ী। সামলাও নিজেকে। নম্রতা কিচ্ছু হবে না। হিয়া এই কথা কেন বলছে যে এই সব কিছু ওর জন্য হয়েছে? এমন কি ঘটেছে ওদের দুজনের মধ্যে? ওনার পালস খুব তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। লাইফ সাপোর্টিং সিস্টেম রেডি করতে হবে। ইনজেকশন রেডি করুন। পেশেন্টের ফোনে বারবার কল আসছে। হ্যালো, সর্বরাজ বাবা, তুমি? নম্রতা কোথায়? আমি কখন থেকে ফোন করছি, ও ফোন ধরছেই না। যখনই কথা হয় শুধু এটাই বলে যে সব ঠিক আছে, কিন্তু বাবা আজ জানি না কেন আমার মনটা ঠিক ভালো লাগছে না। সব ঠিক আছে তো? আর কোথায় তোমরা দুজন? কতদিন হয়ে গেল, ফিরবে কবে? আমরা মোগাতে আছি। হোগা? হ্যাঁ, আর নম্রতা ঠিক নেই, ও হসপিটালে আছে। জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করছে। আপনি পারলে ওর জন্য প্রার্থনা করবেন। ভরসা রাখো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না যে আমাদের মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না, একের পর এক আসছে। উপরওয়ালা আর কত পরীক্ষায় ফেলবে ওকে। হিয়া, সামলাও নিজেকে। হিয়া, তুমি জেনে শুনে কিচ্ছু করনি। তুমি আমার কথা আমারই শোনো। দোষ আছে, আমার জন্য নম্রতা। শোনো, এদিকে তাকাও। কিচ্ছু হবে না। কাঁদিস না, কাঁদিস না সোনা, তোর শরীর খারাপ হয়ে যাবে। আমি দিদা, আমি সত্যি, আমি ইচ্ছে করে। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। জানি না এসব কি হলো। সবাই আমাদের মেয়েটাকে যা নয় তাই বলেছে। জানি না কার অভিশাপ ওর উপর লাগলো। দাদু, তুমি ওপরওয়ালাকে বিশ্বাস করো তো? সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তুমি শুধু ভেঙে পড়ো না, প্লিজ। ও এখন কেমন আছে?
সিস্টার, ও এখন কেমন আছে? আরে কেউ কিছু বলবে? দাঁড়ান সিস্টার, আপনি একটু বলবেন ও কেমন আছে? না হলে আমি ভেতরে গিয়ে দেখবো। প্লিজ স্যার, আমাদেরকে কাজটা করতে দিন আগে। ডিস্টার্ব করবেন না। কি হলো বাবা? নম্রতা ঠিক আছে তো? মাম্মি দিদা, তুমি দেখছো তো নম্রতার অবস্থা কতটা ক্রিটিক্যাল আমার জন্য। না মা, তুই এমন কথা কেন বারবার বলছিস? যে সব তোর জন্য হয়েছে। তুই তোকে ভালোবাসিস, তাই না? না শোনা, সব ঠিক হয়ে যাবে। ঈশান, চুপ কর মা। চিন্তা করো না বাবা, কিছু জিনিস নিজের হাতে থাকে না, কিন্তু আমরা উপরওয়ালার কাছে মনের কথা বলতে পারি তো। আমি জানি তুমি উপরওয়ালাকে বিশ্বাস করো না, কিন্তু একবার ভরসা করে দেখো, তুমি নিজের ভিতরে শক্তি অনুভব করবে। উপরওয়ালা আমাদের মনের কথা অবশ্যই শোনেন। একবার মন থেকে প্রার্থনা করে দেখো। এত কাঁদিস না মা, তোর শরীর খারাপ হয়ে যাবে। দাঁড়া, আমি তোর জন্য জল আনছি। হিয়া, হিয়া, নম্রতা বাঁচবে তো? কি হয়েছে নম্রতার? ঠিক আছে তো? হিয়া, আমি শুনলাম যে যখন এই ঘটনাটা ঘটলো তুই সাথে ছিলি। এটা সত্যি নাকি? আমি বুঝতে পারছি তুই এটা ইচ্ছাকৃত তো করিসনি। এরকম ভুল তো হতেই পারে যদি কাউকে এতটা ঘেন্না হয়। আরে তুই তো বলেছিলি আমার থেকে বেশি ভরসা তুই নম্রতাকে করিস, তাই না? তুই এত ভালোবাসিস ওকে, কি আর করা যাবে? নিজের বোনই যদি সতীন হয়ে যায়, ঈশানের আগে পেছে চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, তাহলে রাগ তো হবেই, মাথা কাজ করবে না। তোমার বাজে কথা বন্ধ করো। এসব তোমাকে স্যুট করে, আমাকে না। আমি তো একাই চলে যাচ্ছিলাম, জানি না কেন নম্রতা আমার পেছন পেছন। আমি না নম্রতাকে কোনোদিনও ইচ্ছে করে কষ্ট দিতে পারি না। আরে আমি তোকে স্বপ্নেও কখনো কষ্ট দিতে পারবো না। তুই সর্বরাজ দাদাকে কিভাবে চিনিস? তোর আর আমার দাদার কি সম্পর্ক বল? আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে আসলে। এরকমও তো হতে পারে উনি কোনো ছদ্মবেশী। তুই কি চাস ঈশান? আমি এখান থেকে নিচে পড়ে যাই? আর কত নিচে পড়বি তুই নম্রতা? নম্রতা যেন কিচ্ছু না হয়, ওপরওয়ালা কিচ্ছু না হয়। প্রয়োজন পড়লে আমার নিঃশ্বাস ওকে দিয়ে দাও, কিন্তু ওকে বাঁচিয়ে দাও। আমি খুব ভুল করেছি ওর সাথে। কিন্তু আমার ভুলের শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? কেন ওপরওয়ালা এরকম কেন করছো তুমি? আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার দরজায় পা রাখিনি, তোমার কাছে কোনোদিন মাথা নত করিনি, কখনো হাত জোর করিনি, কোনোদিন কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি আমি দুহাত বাড়িয়ে নম্রতার জীবনের ভিক্ষা চাইছি আমি। প্লিজ ওকে সুস্থ করে দাও। নূর,
সব বাজে কথা বলছিস তুই? মনে হচ্ছে তোর ভেতর থেকে আমার ভয়টা একেবারে কেটে গেছে, তাই না? মম, তুমি তো জানো বলো আমি কখনো এরকম করতে পারি না, নম্রতার সঙ্গে করতে পারি না। আমি তো খুব ভালোবাসি ওকে। আমি জানি তো হিয়া, তুই কিচ্ছু করিসনি, তোর কোনো ভুল নেই। চুপ কর, শান্ত হ। কি বলছিলিস তুই হিয়াকে? তুই নম্রতার এই অবস্থার জন্য হিয়াকে দায়ী করার চেষ্টা করছিস? মাথা ঠিক আছে তো তোর? বাহ, এখন তোমার কথা যদি কেউ শোনে তাহলে সেটাই ভাববে যে ও তোমার মেয়ে আর আমি শত্রু। তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো, যেন আমার সাথে কোনো সম্পর্কই নেই? আমি তোমার কেউই নই। মনে হয় যেন তোমার শুধু একটাই মেয়ে আছে, আর সেটা হলো হিয়া। বেশি বাজে কথা বলার প্রয়োজন নেই। এই সব কিছু না তোর মনে হয়। যদি এটা আমার মনে হতো না তাহলে এতক্ষণে তো জিভ টেনে ছিঁড়ে দিতাম। আমি শুধু মা হিসেবে তোকে বোঝানোর চেষ্টা করছি। যা মুখে আসবে সেটা বলিস না। মা হওয়ার কারণে বোঝাচ্ছ, ঠিক আছে, বুঝে গেছি। কিন্তু আজ যদি নম্রতা মরে যায় তাহলে আমিও দেখব সবচেয়ে বেশি খুশি কে হয়। আরে ওর কাহিনী শেষ হলে তো ভালোই হয়, ঝামেলাটাই শেষ হয় একেবারে। দুটো পরিবার জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পায়। মম প্লিজ, তুমি কি সব বলছো বলো তো? আর এরকম তো কেউ নিজের শত্রু সম্বন্ধেও বলে না। তুমি তো তোমার বোনের মেয়ে সম্বন্ধে বলছো। লজ্জা লাগা উচিত তোমার এইসব কথা বলার আগে। হিয়া, নম্রতা যদি উপরে চলে যাওয়াটাই চুজ করে তাহলে হিয়ার জেল আজ পাকা। তার মানে দুখানা সেলিব্রেশন। আমার তো মনে হচ্ছে ডাবল সেলিব্রেশনই হবে, আর পুরো জমিটাই হবে আমার। হ্যালো, নম্রতা, আমি এক্ষুনি আসছি। দাদা, হিয়া, মা, আই এম রিয়েলি সরি। আমি সেভাবে বলতে চাইনি রে। মম, যদি আজ নম্রতার কিছু হয়ে যায় না, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হয়তো আমি আর নিজেই বাঁচবো না। আরে হিয়া, তুই কেন কেঁদে কেঁদে নিজের শরীরটা খারাপ করছিস? নম্রতার এই অবস্থার জন্য তুই কোনোভাবে দায়ী নোস। তুই টেনশন করিস না। তুই দেখিস, তুই আগে কান্নাটা বন্ধ কর, ও একদম ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ও আমার জন্য হয়েছে এসব কিছু, আমার জন্য আজকে ওর এই অবস্থা, আমার জন্য হসপিটালে পড়ে আছে ও। যদিও আমার পেছন পেছন না আসতো তাহলে হয়তো আজকে আমি এখানে। কি হিয়া, তুই নিজেকে শেষ করে দিতে গেছিলিস? তোর মাথায় এসব আসলো কি করে? তোর ঠিক আছে তো মাথাটা? হিয়া, নম্রতার সঙ্গে যা যা ঘটছে এইসবের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। তুই এরকম ভুলভাল ভাবিস না। তুমি সব সময় কেন ওকে ভুল বোঝো বলো তো? আমি বলছি তো আমার জন্য হয়েছে, আমার জন্য আজ হসপিটালে আছে। হিয়া, নম্রতা, নম্রতা, উপরওয়ালার কৃপায় তুই এখন ভালো আছিস মা। আমরা তো ভেবেছিলাম যে তুই। আই এম সরি দাদু। তুমি আমার জন্য ভয় পেয়ে গেছিলে না? হিয়া কোথায় আছে?
আছি। শুনেছিস তো ডাক্তার কি বলেছে? হিয়া, হ্যাঁ সোনা, আরে নম্রতা সুস্থ আছে, একদম সুস্থ। আর ডাক্তাররা তো বলেছে নম্রতা তাড়াতাড়ি ফিরে আসবে। কেন কেঁদে কেঁদে নিজের এই দশা করেছিস? চুপ কর। চল, আয়। না না হিয়া, নম্রতা, আরে সবাই ভিড় করে আছেন কেন এখানে? এখানে মাত্র একজন কি দুজন থাকবেন। যান, বাকিরা সবাই বাইরে যান। খেয়াল রাখিস সোনা। তো স্ক্রুগুলো ঢিলে নাকি? তোকে সব জায়গায় ঝাঁসি রানী সাজতে হবে। এক্সকিউজ মি, এগুলো ওনার রিপোর্ট। দুদিন আগে আপনি কিছু টেস্ট করিয়েছিলেন না, সেই রিপোর্টগুলো এখানেই আছে। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তোর নিজের জন্য তোর কোনো চিন্তা নেই না? নিজের জীবনের কোনো মূল্য নেই? যদি নিজের কথা না ভাবিস তাহলে অন্তত আমাদের কথা। ঠিক আছে ঈশান, তোকে আমার ব্যাপারে এত খেয়াল রাখতে হবে না, তুই যা। তুই এখনো যাসনি? ঈশান না কোনোদিন আমার ছিল আর না কোনোদিন আমার হবে। আমার কাছে বেঁচে থাকার আর কোনো কারণ নেই রে। তোর ওয়াইফের এখন তোকে প্রয়োজন, তুই এখান থেকে যা। ডক্টর সর্বরাজ, ওই রিপোর্টগুলো। ডক্টর, আমার আপনার সাথে কিছু কথা আছে, প্লিজ কাম। ওকে ডক্টর, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি। এই কথাটা বাইরে কাউকে বলবেন না যে নম্রতা প্রেগনেন্ট। বাট পেশেন্টকে তো বলতেই হবে না? না ডক্টর, এভাবে বলা যাবে না। আর এখন তো একেবারেই নয়, কারণ ব্যাপারটা এতটা সহজ নয়। আমি আগে নম্রতার সঙ্গে একবার কথা বলতে চাই, আর তারপরেই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন ওনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একে তো প্রেগনেন্সি, তার উপরে এত রক্তক্ষরণ, খুব স্ট্রং মেডিসিনও দিতে পারবো না। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। প্লিজ টেক কেয়ার অফ হার। চিন্তা করবেন না ডক্টর, আই উইল টেক কেয়ার অফ হার। হিয়া, হিয়া, একবার আমার কথাটা শোনো। হিয়া, একবার আমার কথাটা। হিয়া, আমার কথাটা। মম, চল আমরা বাড়ি যাই। আরে কিন্তু হিয়া, ঈশান তুমি যাবে না, আমি একাই চলে যাব।
আচ্ছা আমি যাচ্ছি তোর সঙ্গে। নম্রতা, ওই নম্রতা কি এই হসপিটালেই অ্যাডমিট রয়েছে? অল্প বয়সী একটা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে। এনাকে দেখে তো উনি মনে হচ্ছে সেই ধাবায় যাকে দেখেছিলাম। আর সর্বরাজ, তুমি ওদেরকে তোমার জমিটা দেখিয়ে আনো না। উনি নম্রতাকে কিভাবে চেনেন? সর্বরাজ দাদাকেও চেনেন। এখন কেমন লাগছে মিস ফিয়ন্সে? এখন ঠিক আছি আমি, আপনি চিন্তা করবেন না। এই দেখো, চিন্তা না করে উপায় কি? নিজের খেয়াল রাখিস তুই। মা কি তুমি তুমি কেমন আছো? আমার কথা ছাড়, তোর কথা বল। নিজের একই অবস্থা করেছিস, খেয়াল রাখিস না কেন নিজের? আপনি জানিয়েছেন নয়নাকে, কেন অযথা বিরক্ত করলেন? একটা থাপ্পড় মারবো। বড় বড় কথা, বিরক্ত করেছে নাকি আমাকে? চুপ করে থাক। মিস্টার সর্বরাজ, আপনাকে ডাক্তারবাবু ডাকছেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। আচ্ছা। আপনি এখানেই থাকুন আর ওর খেয়াল রাখুন, আমি এক্ষুনি আসছি। আমি আসার আগে যেন ওই আপেলটা খাওয়া হয়ে যায়। সর্বরাজ আমাকে কিছু না বললে আমি তো কিছু জানতেই পারতাম না। আমার কাছ থেকে চলে আসার পর আমাকে পর করে দিয়েছিস তো, যেন আমাদের কোনো সম্পর্কই ছিল না। বলিসনি কেন তুই মোগাতে আছিস? কি বলতাম মা, কি আমি তো নিজে কিছু বুঝতে পারছিলাম না। মোগা তো মোগা, তুমি দেখো আমি কোন পরিবারে ফিরে এসেছি। মা কি সর্বরাজ ঈশানেরই কাকার ছেলে হয়। এসব তুই কি বলছিস মা? এসব ঘটলো কি করে? কি হয়েছিল তোর সাথে? তুই নিশ্চয়ই অন্য কাউকে বাঁচাতে গিয়ে নিজেকে বিপদে ফেলেছিস, তাই না? আমি আবার কাউকে কি বা বাঁচাবো? তুমি ঈশানের ওয়াইফকে চেনো তো? হিয়া, আমার বোন। ও খুব চিন্তায় আছে। চুপ কর, আমি সব বুঝে গেছি। সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। তোকে দেখে জানিস কি মনে হয়? যে তনু কোথাও যায়নি, এখানেই আছে। একটা কথাই বুঝতে পারি না, উপরওয়ালা তোর প্রতি এত নির্দয় কেন? কেন এত পরীক্ষা নেয় তোর, যে কিনা নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য? নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। সবাই তো তোকেই খারাপ ভেবেছিল। তারপর ওই সর্বরাজ, যাকে তুই চিনতিস না, তার জন্য এত কিছু করলি। ছদ্মবেশী যোগেন্দ্রর হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছিলি, কিন্তু লাভটা কি হলো? তুই কি পেলি? হসপিটালের এই বেড। আমরা কি কারোর জন্য কিচ্ছু করি না, এগুলো সব ভাগ্যের ওপর। আমি তো সর্বরাজকে চিনতামও না। সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল, কিন্তু বলে না কোনো ভালো কাজ বিফল হয় না। তখন আমি ওনাকে সাহায্য করেছিলাম। এবার তুমি দেখো উনি আমায় কত হেল্প করছেন। बड़ी है कहाँ जिंदगी, आगे बढ़ी है कहाँ। কেন এত পরীক্ষা নেয় তোর, যে কিনা নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য? আমি তো সর্বরাজকে চিনতামও না। সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল, কিন্তু বলে না কোনো ভালো কাজ বিফল হয় না। সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। তোকে দেখে জানিস কি মনে হয়?
যে তনু কোথাও যায়নি, এখানেই আছে। हैं पंख रह गई उडारियां, टूटे हैं पंख रह गई उडारियां, उडारियां, उडारियां। তার মানে নম্রতা সর্বরাজ দাদাকে আগে থেকে চিনতো না। নম্রতা সর্বরাজ দাদার জন্য আমাকে ঠকায়নি। ছদ্মবেশী যোগেন্দ্রর হাত থেকে ওকে বাঁচিয়ে এনেছিলি। তার মানে নম্রতা ওই ধাবাতেই ছিল। নম্রতা কি এখানে আছে? ও আমার থেকে লুকোচ্ছিল। আমি তো সর্বরাজকে চিনতামও না। সর্বরাজ একজন অপরিচিত লোক ছিল। এসব কি? আসল সত্যিটা কি? এটুকু তো বুঝতে পেরেছি যে নম্রতার মণ্ডপ ছেড়ে উঠে যাওয়ার কারণ সর্বরাজ দাদা নয়। তার মানে আমার প্রশ্নগুলো ঠিক ছিল। নিজের ভালোবাসা ত্যাগ করেছে অন্যের জন্য, নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। তার মানে কারণ দাদা ছিল না, অন্য কিছু ছিল। তাহলে কারণটা কি ছিল? কি কারণ থাকতে পারে? ওই কথাগুলোর মানে কি ছিল? ওই কথার মধ্যে এমন কি ছিল যে আমি বুঝতে পারছি না? আমার মাথা কেন কাজ করছে না? এমন কিছু তো আছে যে আমি বুঝতে পারছি না। এতগুলো প্রশ্ন, তার মানে আমার মনের প্রশ্নগুলো সব ঠিকই ছিল। কিছু তো আছে যেটা আমি জানি না। কি কি ভেবেছিলাম আমি যে নম্রতা সর্বরাজ দাদার জন্য আমাকে ছেড়ে দিয়েছে? না, ও তো সর্বরাজ দাদাকে সবাই চিনেছে। নম্রতার সাথে এই ব্যাপারে কথা কি করে বলবো? ও তো এই ব্যাপারটা আগে থেকেই জানে, কিন্তু ওর এখনো বিয়ে হয়নি। অথচ এই প্রেগনেন্সি কিভাবে জিজ্ঞাসা করবো ওকে আমি? কিন্তু ওর সাথে কথা তো বলতেই হবে। ওকে এভাবে দাদুর বাড়িতে তো পাঠানো যাবে না। আদৌ এই ব্যাপারে কথা বলতে চায় কিনা সেটাও জানি না। হয়তো আগে ঈশানের সঙ্গে কথা বলতে চায়, কারণ যতদূর আমার মনে হচ্ছে এই বাচ্চাটা ঈশানেরই। কি রে ঈশান, আমার কাছে আসার কোনো সুযোগই ছাড়িস না দেখি। বিয়ের একদিন আগেও নম্রতা খুব খুশি ছিল আমার সাথে। আমিও কথা দিচ্ছি, তোকে কোনোদিন ছেড়ে যাব না। তুই বিয়ে করবি তো? কিন্তু আমার একটা কথা মনে রাখবি যে আজকে তুই আমার সাথে না, আমার মৃতদেহের সাথে বিয়ে করবি। নিজের বিয়ে ছেড়ে উঠে চলে গিয়েছিল। তারপর হঠাৎ এমন কি হলো যে ওকে ওর ভালোবাসা বিসর্জন দিতে হলো? কেউ কি ব্ল্যাকমেল করেছিল, হুমকি দিয়েছিল নাকি? হে উপরওয়ালা, তার মানে কিছু তো হয়েছিল। আমি জানতাম ও কিছু লুকোচ্ছে, মিথ্যে বলছে। সেই জন্যই আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ও দাদাকে ভালোবাসে। সেই জন্য আমি সবটা জানতে চাই। আমি জানতে চাই যে আসল সত্যিটা কি। যেভাবেই হোক আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই। আমার সব প্রশ্নের উত্তর আমাকে ওই ধাবার আন্টি দিতে পারবেন। ওনার সাথে আমাকে দেখা করতেই হবে। উনিই আমাকে বলতে পারবেন যে এই সব কিছুর পিছনের আসল সত্যিটা কি। এসো এসো, তাড়াতাড়ি গুরুদ্বারে যেতে হবে প্রসাদ নিয়ে। কোথায় ছিলে তুমি? যেতে হবে তো। অসংখ্য ধন্যবাদ, আমার নম্রতা ঠিক আছে। চলো, প্রসাদ দিতে হবে তো। আচ্ছা ও বৌদি, তাড়াতাড়ি এসো, গুরুদ্বারা হয়ে হসপিটাল যেতে হবে তো প্রসাদ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আসছি 2 মিনিট। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? ওর ফিয়ান্সে ওর সঙ্গেই তো আছে। কি এভাবে তাকিয়ে থাকার কি আছে? ওর ফিয়ান্সে, এটা তো সবাই জানে। আরে তুমি এসে গেছো বাবা, কিন্তু এই সময় এখানে? সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে, আর নম্রতাও ঠিকই আছে। আপনারা দয়া করে এত চিন্তা করবেন না। ইনফ্যাক্ট ডক্টর এটাও বলেছেন যে আজকে আমরা ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। আমরা তো গুরুদ্বারে যাচ্ছিলাম প্রসাদ দিতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ঘুরে আসুন। আমি আসলে আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ ঠিক আছে, এসো।
হ্যাঁ চলুন। কি এমন কথা হতে পারে দিদি? নম্রতা ঠিক আছে তো? সত্যি তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল, গুরুদ্বারে যেতে হবে। আচ্ছা কি ব্যাপার বলো তো, সব ঠিক আছে তো? তুমি কিছু লুকোচ্ছ না তো? না, আপনি অকারণে চিন্তা করবেন না। আসলে আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আসলে ব্যাপারটা হলো যে আবার নতুন কোনো খেলা শুরু হচ্ছে নাকি? আচ্ছা, ওই নম্রতা আবার আমার সত্যিটাকে বলে দেয়নি তো? আপনি এখনো এখানেই আছেন, বাড়ি যাননি? আশ্চর্য, যাওয়া তো তোর উচিত। ও যাবে কেন? সর্বরাজ, আপনি আমাকে এখানে কেন? রিল্যাক্স। না, আপনি আরে আপনি আমার এখানে কেন এনেছেন? চুপচাপ শুয়ে থাকো। আরে ওর বাড়ির লোকের তো ওকে হসপিটাল থেকে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। ওকে তাহলে এখানে আনার কি মানে? কারণ ও এখন এখানেই থাকবে, এই বাড়িতে। তোর মাথা ঠিক আছে তো? এসব কি বলছিস তুই? আর তোমাদের দুজনের এখনো বিয়েও হয়নি কিন্তু। সর্বরাজ, আমার মাথায় খুব ব্যথা করছে, প্লিজ আপনি আমায় আমার বাড়িতে দিয়ে আরে আসুন। রিল্যাক্স। সর্বরাজ, আমি আমার বাড়িতে যাবো, আপনি কি করছেন? আরে এটাও তোমারই বাড়ি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও এই বাড়িতেই থাকবে। আর বিয়ে হয়নি তো হয়ে যাবে। আপনি এত চিন্তা কেন করছেন? আরে আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? জানো, জিজ্ঞেস করো ওকে এসব কি অসভ্যতা। আরে একে বলো যে এটা ইন্ডিয়া, আমাদের দেশ, এটা মোগা, কানাডা নয় যেখান থেকে এরা এসেছে। এখানে কিন্তু লিভেন টিভেন চলে না। আর নির্লজ্জের মতো এখানে নিজের ফিয়ন্সেকে নিয়ে এসেছে, তাও আবার বিয়ের আগে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। আরে এর আর কি যায় আসে? আজ এখানে, কাল অন্য কোথাও থাকবে। আরে আমরা তো এই বাড়িতেই থাকবো, এই এরিয়াতেই। তাহলে আমাদের লোকে কেন কথা শোনাবে? শেষ হয়ে গেছে নতুন মা? একটু ধীরে সুস্থে কথা বলুন, না হলে দেখা গেল এত কথা বলতে বলতে কোন দিন আপনার দম বন্ধ হয়ে যাবে। আর মিস ফিয়ন্সের কথা বলছেন, আমি কোথাও থেকে ওকে হুট করে নিয়ে চলে আসিনি। ওর দাদুর থেকে রীতিমতো পারমিশন নিয়ে এসেছি। দাদু, তো যখন উনি আমাকে সেই পারমিশনটা দিয়েছেন, তাহলে আপনারা এত লাফাচ্ছেন কেন? এই দেখো, এত কিছু হয়ে গেল। নম্রতা সর্বরাজের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস আমারও হচ্ছে না, কিন্তু কি করব? আমার মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য কখনো সামনে নিয়ে যাচ্ছে, কখনো পিছনে টানছে। ও তো নিজেই সোজা পথে চলতে চায় না। প্রথমে ঈশানকে ভালোবাসলো, কিন্তু বিয়ের দিন ওকেই একলা ফেলে রেখে চলে গেল। আর তারপর কার সাথে ফিরলো? ওরই দাদার সাথে। এতে আবার ভাগ্যের দোষ কোথায়? সবকিছু ভাগ্যেরই খেলা দিদি। না হলে নম্রতা মন ভাঙবে, সম্পর্ক ভাঙবে। ও এসব পারে না। ঠিকই বলেছেন দিদি। নম্রতা আমার তনুর মেয়ে, কাউকে কষ্ট তো দেবেই না, দেওয়ার কথা ভাবতেই পারে না। সেদিনও তো আমার আরেক নাতনি ওর বোন হিয়াকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিপদে ফেলে। আমি জানি দাদা, নম্রতা সব আত্মত্যাগী আমি জানি, কিন্তু বিশ্বাসই হয় না আজকের দিনেও এমন মেয়ে আছে যে অন্যের জন্যও বাঁচতে পারে।
নমস্কার। বেঁচে থাকো বাবা। এসো বাবা, বসো। নমস্কার আন্টি। নমস্কার বাবা। চিনতে পারলেন আপনি আমাকে? আমাদের দেখা হয়েছিল ওই যে ওই ধাবাতে। আপনারা চেনেন একে অপরকে? বাবা তুমি চিনোই না কে? হ্যাঁ, ওই যে আমি আর হিয়া হানিমুনে গিয়েছিলাম, তখন ধাবায় ওনার সাথে দেখা হয়েছিল। তখন আমি এটা জানতাম না যে উনি এই বাড়ির আত্মীয়। আরো অনেক কথা আছে যেগুলো আমার মনে হয় যে আমার জানা নেই। বাবা আমি তোমার জন্য না, না, লস্যি। আপনি বসুন না দিদা, ইটস ওকে। তোমার চোখে আমি হাজারটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে তার কোনো উত্তরই দিতে পারবো না। শুধু এইটুকু জেনে রাখুন যে ঈশানের জীবন বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হতো। ওই আসলে আমি গুরুদ্বারা যাচ্ছিলাম। ব্যাপারটা হলো নম্রতা আমার ওয়াইফের জীবন বাঁচিয়েছে, তাই ভাবছিলাম যে গুরুদ্বারা গিয়ে উপরওয়ালার কাছে ওর জন্য প্রার্থনা করে নি। তাই ভাবলাম দেখা করে যাই। আপনাকে আমি হসপিটালেও দেখেছিলাম। আপনি বোধহয় নম্রতার সাথে দেখা করতে এসেছিলেন। বুঝতে পারি আমি, খুবই ভালোবাসেন আপনি নম্রতাকে, খুবই চিন্তা করেন ওর জন্য। আপনিও যদি আমার সাথে গুরুদ্বারা যেতে চান তো আসতে পারেন, একসাথেই প্রার্থনা করে নেব। কি হ্যাঁ হ্যাঁ বাবা, কেন যাব না, চলো। ভালো ব্যাপার তো, এবার আপনাকেও সাথে পাবো। আমি উঠি। নমস্কার দাদু। ভালো থেকো বাবা। নমস্কার দাদা। নমস্কার। এক মিনিট, তুমি কি ভাবো বলো তো নিজেকে? এই মেয়েটা এখানে থাকবে না। দিদা, কি বলেছিলাম আমি আপনাকে? সেই কাজটাই করুন যেটা আপনার বয়সে শোভা পায়। সত্যি আপনার স্মৃতি দুর্বল হয়ে পড়ছে। আপনি সত্যি ভুলে যাচ্ছেন যে নম্রতার এই অবস্থা আপনার মেয়ের প্রাণ বাঁচাতে গিয়ে হয়েছে। প্লিজ তোমার বাজে কথা বন্ধ করো। এখনো তুমি চিনতে পারোনি তোমার এই ফিয়ন্সেকে। এর ড্রামা না আমি খুব ভালো করে জানি। এই বাড়িতে ঢোকার জন্য করছো এই সব কিছু। আপনার আর কিছু না বলাই ভালো দিদা। আমি খুব ভালো করে জানি এই বাড়িতে সত্যি কথা কে বলে আর ড্রামাটা কে করে। একটা অ্যাডভাইস দেব আপনাকে, নিজের মুখটা দয়া করে বন্ধ রাখবেন, না হলে আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার দিদা আর ঈশানের শাশুড়ি। ইজি, রিল্যাক্স। সর্বরাজ, সর্বরাজ প্লিজ আমাকে আমার বাড়িতে দিয়ে আসুন। আমি এখানে থাকবো না, কেন বুঝতে পারছেন না? আরে বন্ধ কর তোর এই নাটক, একটু তো লজ্জা শরম কর। তোর শত্রু বিভীষণ একটা। মম, শাট আপ, শাট আপ। দয়া করে চুপ করো তুমি এবার। তুমি নম্রতার অবস্থা দেখতে পাচ্ছ না নাকি? আরে লজ্জা লাগা উচিত তোমার এসব বলার আগে। নম্রতার এই মুহূর্তে কেয়ারের প্রয়োজন, ঝামেলার নয়। জাস্ট গেট আউট। বেচারি মাম্মা আগুন আর পেট্রোলকে এক জায়গায় রাখা থেকে আটকাতেই পারছে না। আর মাম্মার মধ্যে যে আগুনটা জ্বলছে সেটা দেখে আমি খুব শান্তি পাচ্ছি। শান্তি আরোই বাড়বে যখন ঈশান এসে এই ড্রামায় নিজের রোল প্লে করবে।
আস্তে আস্তে, ইজি। এই নাও, ওষুধটা খেয়ে নাও, যাতে তুমি আবার অজ্ঞান না হয়ে যাও। কোনো ওষুধের দরকার নেই আমার। কেন আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? এটাকে কি বলে জানো? যার জন্য করি চুরি সেই বলে চোর। আর তুমি তো অদ্ভুত মেয়ে। তোমার জন্য আমি বাড়ির সবার সঙ্গে লড়াই করছি, তোমার খেয়াল রাখছি, তোমাকে ওষুধ খাওয়াচ্ছি, আর তুমি আমার উপরই চোখ রাঙাচ্ছ। দেখুন সর্বরাজ, জাস্ট স্টপ ইট। সব জিনিস নিয়ে মজা করা ঠিক না। বাহ, কি স্মার্ট কথা! সব জিনিস নিয়ে মজা করা ঠিক না। এক্স্যাক্টলি, আমিও সেটাই বোঝানোর চেষ্টা করছি যে এটা মজার ব্যাপার নয়। তুমি যথেষ্ট সিরিয়াস, আর সিচুয়েশনটা আরো বেশি সিরিয়াস। কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবে না। করো তোমার যা ইচ্ছা হয়। সর্বরাজ, প্রবলেমটা এখানেই যে আপনার আমাকে এখানে আনার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল, যেটা আপনি নেননি। তোমার থেকে নিতাম পারমিশন? কি করে? তুমি তো অজ্ঞান হয়ে পড়েছিলে। এখন তোমার কথা শেষ হয়ে থাকলে দয়া করে বিশ্রাম নাও। এই মুহূর্তে তোমার রেস্টের প্রয়োজন। দেখুন, আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাড়িতে যেতে চাই। পাক্কা থাকতে চাও না? না। যাও যাও। ভালো হয়েছে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। মনটা বড্ড অশান্ত ছিল। উপরওয়ালা দরবারে এসে মন একদম শান্ত হয়ে যায়। নম্রতা খুব বিশ্বাস করে উপরওয়ালাকে, মাঝে মধ্যেই আসে এখানে। কিন্তু কি করে যাবে, ওর ভাগ্যটাই এত অদ্ভুত। ওর জীবনে কখনো কিছু ঠিকমতো হয়ই না। মাঝে মাঝে আমার ভেবেই অবাক লাগে ও কি করে ওই যোগেন্দ্রর সাথে লড়লো। ও তো এরকমই বাবা, নিজে খুব সাহসী, তাই নিজের ভালোবাসার কথা ভেবে ভালোবাসাকেই ছেড়ে এসেছে। সবার দ্বারা এ কাজ সম্ভব নয়। একদম ঠিক বলেছেন আপনি, সবার দ্বারা এ কাজ সম্ভব নয়। তার মানে যোগেন্দ্র না থাকলে ওর সর্বরাজ দাদার সাথেও দেখা হতো না? আমার তো তাই মনে হয় বাবা। হয়তো উপরওয়ালাই পাঠিয়েছিল ওকে সেই সময়, না হলে সর্বরাজকে কি বাঁচাতো ছেলেটার হাত থেকে। ঠিক বলেছেন আপনি, একজন অচেনা মানুষের জন্য নিজের জীবনের ঝুঁকি কেই বা নিতে চায়। হ্যাঁ, এই ব্যাপারটা আলাদা যে সেই মানুষটা আজ ওর ফিয়ন্সে। আমি এখন যাই বাবা। আপনি চলে যাচ্ছেন? নম্রতাকে দেখবেন না? হে উপরওয়ালা, আমার মুখ থেকে যেন কোনো কথা বেরিয়ে না যায় যা নম্রতা ওকে জানাতে চায়নি। এখনো তো অনেক কিছু জানতে হবে আপনার থেকে নম্রতার ব্যাপারে। ওই আমি যখন এখানে এসেইছি তখন ভাবলাম যে কিছু সেবা করে যাই। তুমি যাও, আমি পরে যাচ্ছি। হ্যাঁ তো ঠিক আছে, আপনি করুন না সেবা, আমি ওয়েট করে নিচ্ছি। গাড়ি করেই ছেড়ে দেবো আপনাকে, রাস্তায় দুটো কথাও বলা যাবে। জানি না আমার কতক্ষণ লাগবে, তোমার তো দেরি হয়ে যাবে, তাই তুমি যাও, তুমি যাও বাবা। আমি শিওর যে নম্রতা আপনাকে আমায় কিছু বলতে বারণ করেছে, তাই আপনি আমায় এড়িয়ে চলছেন। কিন্তু এটুকু তো আমি বুঝতে পারলাম, নম্রতা কি তাহলে আমার কথা ভেবেই সবকিছু এইভাবে ফেলে চলে গিয়েছিল? কেন? কারোর থেকে বাঁচাতে চাইছিল আমাকে। হয়ে গেছে? এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে এখন তুমি দুর্বল, তোমার রেস্টের প্রয়োজন। বোঝার চেষ্টা করুন, আমার রেস্টের দরকার নেই। আমি এখানে থাকতে চাই না। কোন সম্পর্কের খাতিরে আমি এখানে থাকবো? আরে আমার ফিয়ন্সে হওয়ার অধিকারে।
সর্বরাজ দেখুন, আপনিও খুব ভালো করে জানেন যে এই সম্পর্কটা দাদু দিদার সম্মান বাঁচানোর জন্যে। আমরা দুজনেই জানি এটা একটা লোক দেখানো নাটক। আর তাছাড়া আপনি তো সম্পর্কে বিশ্বাসই করেন না। হ্যাঁ, সম্পর্কে কোনো বিশ্বাস আমার নেই, কিন্তু আজ পর্যন্ত কাউকে যদি কোনো কথা দিয়েছি সেটার খেলাফ করিনি। আর জীবনে যা করেছি আমি একেবারে মন থেকে করেছি। কেন এত পরীক্ষা নেয় তোর? সব সময় অন্যের খুশির জন্য নিজেকে বিপদে ফেলিস তুই। উপরওয়ালা তোর প্রতি এত নির্দয় কেন? এবার আপনার এই কুইজ খেলা শেষ হয়ে থাকলে আপনি কি দয়া করে একটু বিশ্রাম করবেন প্লিজ? আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আমি আমার বাড়ি যাব, আপনি সরে যান। এখন তুই কোথাও যাবি না। কি করছিস ঈশান? ছাড় আমায়, হাতটা ছাড় আমায়, যেতে দে। কোথায় যেতে হবে? কোথাও যেতে হবে না। মাথায় আঘাত লেগেছে? হ্যাঁ লেগেছে। আরে লেগেছে মানে তো তুই অসুস্থ। হ্যাঁ লেগেছে যেতে তো। হবে না তোকে কোথাও, রেস্ট নিতে হবে। আমার ব্যথা লেগেছে, আমার বাড়ির লোক আছে, আমার দাদু দিদা আছে, ওনারা আমার খেয়াল রাখবেন। তোদের দুজনের আমার ব্যাপারে না ভাবলেও চলবে। ঈশান, তুই কখনো হিয়ার ব্যাপারে ভেবে দেখেছিস? তোর এই ব্যবহারে ওর কতটা কষ্ট হয়? শুধু শুধু জেদ করছিস বিনা কারণে। জেদ মনে হলে জেদি। প্রথমে তুই অনেক জেদ করেছিস, এবারে আমি জেদ করছি যে তুই এখান থেকে যাবি না। দুজনকে কি বলে দেব রিপোর্টটার ব্যাপারে? না, এখন নয়। এখন এটা বলার ঠিক সময় নয়। একেই এত ইমোশনাল হয়ে আছে দুজনেই। এই মুহূর্তেই নিউজটা বোমের মতো ফাটবে। ঈশান, আমি এখানে থাকবো না, আমি আমার বাড়ি যাব, আর আমি আমার নিজের বাড়িতেই যাব। না নম্রতা, মাথাটা কি গেছে তোর? আমার নয়, মাথাটা তোর কি গেছে। ভুলভাল বকছিস তুই? মাথায় আঘাত লেগেছে, শরীর খারাপ, আর যেতে যাচ্ছিস। আমার ওপর বিনা কারণে চিৎকার চিৎকার করিস করছি না, বোঝানোর চেষ্টা করছি। কোথাও যাবি না তুই। তুই বুঝতে পারছিস না? আমি বললাম না তোকে যে যাবি না আমি মানে যাবো। যাবি না। আমি আমি বললাম না এখানে তোকে থাকবো যাবি না। না। আরে আমি চুপ, যাবো। দুজনেই চুপ করো। এরকমটা চলতে থাকলে তোমাদের কথা জানি না, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়বো। ঝগড়া থামছে না তোদের। আর তুমি, তোমার শরীর অসুস্থ তো? সর্বরাজ শুনুন, মুখ থেকে যদি আর একটা শব্দ বেরিয়েছে তাহলে চুপ করানোর ইনজেকশন দিয়ে দেব দুজনকেই। এটা হয়ে গেল ফিয়ন্সের কথা। এবার ডক্টরের শোনো। নম্রতা, তোমার শারীরিক অবস্থা এতটা ভালো নয় যে তুমি একা একা কোথাও চলাফেরা করতে পারবে বা যেতে পারবে। এই মুহূর্তে তোমার বিশ্রামের খুব প্রয়োজন, তাই চলো গিয়ে রেস্ট নাও। চলো। আর তুইও মাথার উপরে দাঁড়িয়ে থাকিস না, শান্ত হ। ও ঠিক আছে এখন। এটাও বড় অদ্ভুত সিচুয়েশন। মা ও হতে চলেছে আর খবরটা আমাকে দিতে হবে। আমার তো কিচ্ছু মাথায় আসছে না যে কিভাবে বলবো সবকিছু। আরে এমন কি হয়ে গেল বাপু যে রান্নাঘরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে? রান্নাঘরে আয়লা এসেছিল বুঝি? আরে 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 আরে, ও আর কি বা করবে বেচারি। ঈশান তো নম্রতাকে নিয়ে বিজি, আর ও নিজেকে বাড়ি পরিষ্কারের কাজে বিজি রাখছে। এমনিতে ভালোই করছে, একা একা কষ্ট পাওয়ার থেকে অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমিও দেখেছি। ঈশান এলো আর শটান সর্বরাজ দাদার ঘরে ঢুকে গেল।
নম্রতার সাথে দেখা করতে। সেই জন্যই তো পালিয়েছিল ও বাড়ি থেকে, কিন্তু নম্রতা ওকে পালাতেই দিল না, উল্টে এই বাড়িতে নিজে এসে বসে পড়লো, পুরো ঘাঁটি গাড়লো এখানে। আমি সাহায্য করছি হিয়া, তুই একা একা কত করবি? আমার না তোকে নিয়ে সত্যি খুব চিন্তা হচ্ছে। আচ্ছা হিয়া, ঈশানকে তো তুই সন্তান দিতে পারবি না, তাই না? হ্যাঁ, আর ঈশান নম্রতাকে ছাড়বে না, কিন্তু হ্যাঁ, সর্বরাজ নম্রতাকে নিশ্চয়ই ছেড়ে দেবে এইসব দেখে, আর তারপর ওদের দুজনের রাস্তা পরিষ্কার, আর তোর অবস্থা খারাপ। কোনো ব্যাপার না শাশুড়ি মা, ওকে এত দয়া দেখানোর কোনো দরকার নেই। এমনিতেও ঈশান আর নম্রতার বিয়েতে ও ডান্স করার সুযোগ পাবে তো। আরে হ্যাঁ, আর ওই গানটাও তো বাজবে। আরে কি যেন ছিল ওই গানটা? আরে হ্যাঁ হ্যাঁ, লজ্জা লাগা উচিত তোমাদের। অসভ্যতার একটা সীমা হয়। একবার যদি তোমরা নিজেরা বুঝতে পারো না যে কি করছো তোমরা, তখন আর আমাকে নয়, নিজেদের দয়া করার অবস্থায় থাকবে না। আরে চিপনেসের একটা সীমা হয়। প্লিজ এখান থেকে বেরিয়ে যাও। আই সেড গেট আউট। ব্যাস ব্যাস হিয়া, যাচ্ছি, চেঁচাস না। চলো চেরি। ও হ্যালো, কোথায় যাচ্ছ তুমি? আমি আমার বাড়ি যাব। আপনাদের দুজনের আমার খেয়াল রাখা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? ঈশানের কথা আমি জানি না, কিন্তু আমার কাজটাকে আমি হেভি এনজয় করছি। আমার লাইফে আমার পারমিশন ছাড়া আর একটা পাতাও নড়বে না। অনেক শুনে নিয়েছি আমি সবার, আর একটা কথাও শুনবো না। এটা আমার লাইফ আর এটা আমার ডিসিশন যে আমি বাড়ি যাব। আপনি আমার কেয়ার করছেন না, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, বাট দিস ইজ টু মাচ ফর মি এন্ড আই কান্ট টেক ইট। আমি যাচ্ছি। নম্রতা, আচ্ছা হিয়া, ঈশানকে তো তুই সন্তান দিতে পারবি না, তাই না? আর ঈশান নম্রতাকে ছাড়বে না, কিন্তু হ্যাঁ, সর্বরাজ নম্রতাকে নিশ্চয়ই ছেড়ে দেবে এইসব দেখে। আমি এক্ষুনি জিজ্ঞেস করবো দাদুকে, এইভাবে সর্বরাজকে কি করে পারমিশন দিয়ে দিল? কোনো ব্যাপার না শাশুড়ি মা, ওকে এত দয়া দেখানোর কোনো দরকার নেই। এমনিতেও ঈশান আর নম্রতার বিয়েতে ও ডান্স করার সুযোগ পাবে তো। আর সহ্য করতে পারছি না, আমি থাকতে চাই না আমি আর এখানে কিছুতে। হিয়া, নম্রতা কি করছিস? কি করছিস এগুলো তুই? লেগে গেলে কি হতো? তুই আমাকে নিয়ে টেনশন করিস না, আমি কাজ করছি। হিয়া, বন্ধ কর সব, বন্ধ কর। তুই ছাড় না আমাকে। আরে নম্রতা, দেখ তোর শরীরটা ভালো নয়, তুই প্লিজ যা এখান থেকে। আমি তোকে তোর রুমে রেখে আসছি। হিয়া, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আর আমি এটাও জানি যে তুই এখানে কিচ্ছু করছিস না। তুই নিজের ঘরে যা, আমিও চলে যাব। তুই কি চাইছিসটা কি? তুই কি চাস? কেন ঘুরিস সবসময় আমার পেছন পেছন? সেদিন তুই আমার বারণ করা সত্ত্বেও ওর পেছন পেছন চলে এলি। যদি তোর কোনো কিছু হয়ে যেত তখন? এই যে তুই আমার ব্যাপারে এত চিন্তা করছিস, এটাই আমার জন্য অনেক। কিন্তু তুই তুই কি করছিলি? হ্যাঁ, কি করছিলি তুই ওখানে? তুই একবারের জন্য দাদু দিদার কথা মনে করলি না? দেখিয়া, আর কোনোদিন এরকম কাজ করিস না, আর কোনোদিন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবিস না। তোর কি মনে হয় সুইসাইড করতে গেছিলাম আমি ওখানে? এতটা ভীতু ভাবিস তুই আমাকে? সেদিন আমি নিজে কিছু বুঝতে পারছিলাম না নম্রতা, ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম আমি। না, এত কষ্ট, এত দুঃখ আমি আর সহ্য করতে পারছিলাম না। তার মধ্যে তুই আমার সামনে এসে দাঁড়িয়ে গেলি। তখন বুঝতে পারছিলাম না আমি কিছু। যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে।
কিন্তু এখন এখন আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না রে। আমি সহ্য করতে পারছি না এসব যন্ত্রণায়, আমার মাথাটা ফেটে যাচ্ছে, আমার মাথা কাজ করছে না। আমি যদি এখানে আর বেশি দিন থাকি তাহলে পুরোপুরি মাথা খারাপ হয়ে যাবে আমার। কখনো কখনো তো মনে হয় নিজেকে শেষ করে দিই। হিয়া কি করছিস তুই? তোর কোনো ধারণা আছে? তোকে দেখলে আমার যতটা রাগ হয় না, তার থেকেও বেশি আমি কেয়ার করি তোকে। তোর কোনো ধারণা আছে তোকে এই অবস্থায় দেখে কত কান্নাকাটি করেছি, কত কষ্ট পেয়েছি আমি? তুই একবার আমার কথাটা ভাবলি না? তুই কেন এলি আমার পেছন পেছন? আমার জন্য তোকে আমি আর কষ্ট দিতে চাই না, প্লিজ তুই এবার যা এখান থেকে। আমি তোর কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমি তোকে কি করে বোঝাবো? কি করব আমি তোর জন্য? ঈশান তো কিছু বুঝতেই চাইছে না। তুই জানিস আমি না আমার ইমোশনটাকে কন্ট্রোলই করতে পারছি না। আমার একটা মন বলছে যে এই মেয়েটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত, কিন্তু আরেকটা মন বলছে যে না, এ তো আমার দিদি হয়, কত কষ্ট পাচ্ছে, ওকে আমায় সামলাতে হবে, ওকে খেয়াল রাখতে হবে। আমি তোকে খুব ঘৃণা করতে চাই নম্রতা, কিন্তু চাইলেও করতে পারছি না, আটকাতে পারি না নিজেকে তোর চিন্তা করা থেকে। এটা কি করে হতে পারে কিচ্ছু বুঝতে পারছি না আমি। এর থেকে তো আমার কিছু হয়ে গেলেই ভালো হতো, আমি শেষ হয়ে গেলে ভালো হতো, তাহলে কোনো ঝামেলাই থাকতো না। জাস্ট স্টপ ইট। কি বলে যাচ্ছিস তুই? এসব কি বাজে বকছিস? বাজে কথা বলছি না নম্রতা, এটাই সত্যি, আমি সত্যি বলছি। আমাদের সম্পর্কটাকে এভাবে শেষ হতে দেখে আমার ভয় করছে। আর কত ভয়ঙ্কর হতে পারে এই সব কিছু, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না, কারণ আমি এত দুঃখ কষ্ট সহ্য করার জন্য তৈরি নই। আমি জানতাম না আমার জীবনটা আমাকে এরকম একটা জায়গায় এসে দাঁড় করিয়ে দেবে। কিচ্ছু বুঝতে পারছি না কি করব আমি। ছুরিটা নামিয়ে রাখো, এতে এত বোঝার কি আছে? আর তুমি চুপচাপ এক্ষুনি ডাইনিং টেবিলে গিয়ে বসো আর খাবার খাও, কারণ তোমাকে ওষুধ খেতে হবে। তুমি নিজে থেকে যাবে না, আমি তোমাকে টেনে নিয়ে যাব। কিন্তু আমি তোমার উপর রেগে আছি। ও, কিন্তু কেন? তুমি বাড়িতেই খাবারটা অর্ডার করলে, আমরা রেস্টুরেন্টেও তো যেতে পারতাম। তুমি তো বলেছিলে যে তোমার নম্রতার উপর নজর রাখার আছে, না হলে আমি আমার বেবিকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তুমি বললে এখনই টেবিল বুক করাই। নম্রতা, দেখ তোর ফেভারিট চিলি পনির। আই রিমেম্বার তুই আর ঈশান কত খেতে, তাই না? হ্যাঁ, নে খা না। আমি বাইরের কোনো খাবার খাবো না, আমি কিছু লাইট খাবার খাবো। লাইট? লাইট খাবার হজম হবে? আই মিন তোর হেভি ড্রামা পছন্দ, অনেক বড় কাণ্ড ঘটিয়েছিস তুই। এই মুহূর্তে আপনি নষ্ট করছেন খিদেটাও আর মুডটাও। আচ্ছা, ফল টল কিছু নেই? হ্যাঁ আছে তো, এই যে পেঁপে আছে, এই নাও পাকা পেঁপে খাও। না, পেঁপে খাবি না তুই? কেন? আগে তো খুব খেতে, এখন কি হলো? বললাম তো আমি পেঁপে খাবো না, আর এরপর থেকে আমি পেঁপেতে হাতও দেবো না, বুঝলি?
আমি তো জানি প্রেগন্যান্সির সময় পেঁপে খাওয়া উচিত নয়, তা ও খাবে না কেন? অদিতের সাথে নম্রতার ডিভোর্স হয়ে গিয়েছিল। চুপচাপ এই পেপারগুলোতে সাইন করো আর শেষ করো এই সম্পর্ক। নম্রতা সুখে ছিল, ইনফ্যাক্ট আমরা দুজনেই খুব সুখে ছিলাম। ঈশান, আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, সবকিছু তো ঠিকই চলছে, কিন্তু হঠাৎ করে বিয়ের দিন আমার কাছে ফোন আসে যে নম্রতাকে কিডন্যাপ করা হয়েছে। তারপর নম্রতাকে দেখতে আমি যখন ওর বাড়িতে যাই, তখন আমাকে জেসমিন আন্টি বলল যে হ্যাঁ, অদিতের লোকেরা নম্রতাকে জোর করে তুলে নিয়ে গেছে ঈশান। যখন আমি জেলে অদিতের সাথে দেখা করতে গেলাম বা দেখতে গেলাম অদিত ওখানে আদৌ আছে কিনা, তখন আমি জানতে পারলাম যে ওখানে ওর মার্ডার হয়ে গেছে। আর সেই মার্ডারের দায় এসে পড়ে আমার ঘাড়ে। স্যার, আপনি তো জানেন আমি কারোর প্রাণ নিতে পারি না। অ্যারেস্ট করো একে। আমি চলে গেলাম জেলে, আর সেই দিনই জেল থেকে আমার বেল করান জেসমিন আন্টি। এই যে বেল পেপারস, আর দয়া করে এবার ঈশানকে ছেড়ে দিন। তারপর আমি গিয়ে পৌঁছই মণ্ডপে, আর সেখানে নম্রতা আমার সাথে বিয়েটা ভেঙে দেয়। আমি এই বিয়েটা করতে পারবো না। তাও আবার কোনো কারণ ছাড়াই। আমি হাজারবার জিজ্ঞেস করেছিলাম কেউ আটকাচ্ছে তোকে, কোনো সমস্যা থাকলে দুজন মিলে সেটা সমাধান করব, কিন্তু নম্রতার কাছে কোনো রিজন ছিল না। আমার চোখের দিকে তাকিয়ে বলে এটা তুই নিজের ইচ্ছে কি করছিস। করবি তুই কারণ জেনে? কেন জানবো না আমি কারণ? আর তারপর আমার বিয়ে হয়ে যায় হিয়ার সাথে। ওখানে সবাই আমাকে বলে যে আমার হিয়াকে বিয়ে করে নেওয়া উচিত। ঈশানকে বোঝাও যেন হিয়াকে বিয়ে করে। আমি নম্রতার জায়গা নিতে চাই না কোনোদিনও। তাও আবার আমাদের দুজনের ইচ্ছের বিরুদ্ধেই। তারপর আমার আর হিয়ার জীবনে সবকিছু ঠিক হতে থাকে। নববর্ষের দিন আমি হিয়াকে নিয়ে যাই আমাদের হানিমুনে, যেখানে আমাদের দেখা হয় নকল সর্বরাজের সাথে, যোগেন্দ্র। আমি আমার লোককে পাঠিয়েছি মেকানিক ডাকার জন্য, এক্ষুনি চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আরে এতে থ্যাংক ইউ বলার কি আছে, আপনি আমাদের এখানে প্রথমবার এসেছেন। তার মানে তো নম্রতা সর্বরাজ দাদাকে আগে থেকে চিনত না। ওর দাদার সাথে দেখা হয়েছিল নববর্ষের দিন। তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেল যে সর্বরাজ দাদার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। এমন কিছু তো আছে যেটা আমি জানি না, এমন কিছু তো আছে যেখানে সর্বরাজ দাদার কোনো ভূমিকা নেই। তার মানে বিয়ের দিন নম্রতার কিডন্যাপ হওয়া, তারপর ওর মণ্ডপে ফিরে আসা আর আমাদের বিয়ে ভেঙে দেওয়া, আর আমার হিয়ার সাথে বিয়ে হয়ে যাওয়া। রহস্যটাই সবকিছুর মধ্যেই লুকিয়ে। এই সবকিছুর মধ্যে এমন কিছু তো আছে যেটা আমি জানি না। এবার এই রহস্যের সমাধান শুধু একজনই করতে পারে। এমন একজনই আছে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে, নম্রতা। আরে তুমি কথা বন্ধ করো আর দেখো অন্য কোনো ফ্রুট আছে কিনা, আর খাও নিজের বড় যাকে। কোনো প্রয়োজন নেই।